তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা এবছর ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরীক্ষায় বসেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, সম্পূর্ণ ইন্টারভিউ গাইড এই ভিডিওতে কিন্তু বলা থাকবে এবং ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য তোমাদের পাস নম্বর কত হতে হবে সেটাও কিন্তু ভিডিওতে বলা থাকবে। ইন্টারভিউয়ে 5-এর মধ্যে কিভাবে তোমরা পাস পেতে পারো অথবা 4 পেতে পারো সম্পূর্ণ কিন্তু বলা থাকবে। কারণ তোমরা সবাই জানো এখানে গ্রুপ ডির ইন্টারভিউয়ের নাম্বারের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেকশনটা কিন্তু তোমাদের নির্ভর করবে। তাই ইন্টারভিউটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি শুরু করবার আগে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে লিখে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, সাথে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিও। তো বন্ধুরা, প্রথমে শুরু করি যে ইন্টারভিউ রুমে যখন তোমরা ঢুকবে সেই ঢোকার সঠিক নিয়ম কি। প্রথমে কিন্তু দরজায় তোমরা নক করবে, 2 থেকে 3 বার তোমরা নক করবে, তারপরে অনুমতি নিয়ে ঢুকতে হবে যে মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাম, এটা বলার পরে তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউ রুমে ঢুকবে এবং ঢোকার সময় অবশ্যই গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম এটা কিন্তু অবশ্যই বলবে। এটা কিন্তু পোলাইটলিভাবে তোমরা বলবে এবং ভদ্রভাবে ধীরে ধীরে কিন্তু তোমরা চেয়ারের দিকে এগোবে, তাড়াহুড়ো কিন্তু করবে না। এবং চেয়ারে বসার আগে অবশ্যই কিন্তু তোমরা অনুমতি চেয়ে নেবে, না বলে কিন্তু বসবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। এটা কিন্তু পুরোপুরি খারাপ একটা বিহেভিয়ার। অবশ্যই কিন্তু তোমরা বলবে যে মে আই সিট স্যার বা মে আই সিট ম্যাম, এটা বলার পরে কিন্তু তোমরা চেয়ারে বসবে। তারপরে পোশাক অর্থাৎ এখানে ড্রেসিং সেন্স তোমাদের কেমন হতে হবে সেটা তোমরা বোঝো। যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে অবশ্যই কিন্তু ছেলেদের জন্য হালকা রঙের শার্ট, অর্থাৎ তুমি সাদা অথবা হালকা নীল এরকম টাইপের কিন্তু তোমরা জামা পরবে এবং ডার্ক প্যান্ট পরবে। সেক্ষেত্রে তোমরা কালো ডার্ক প্যান্ট পরতে পারো অথবা নেভি ব্লু প্যান্টও কিন্তু পরতে পারো। পরিষ্কার ফর্মাল জুতো, ব্ল্যাক ফর্মাল জুতো তোমরা পরবে এবং পরিপাটি করে চুলটাকে তোমরা কাটবে এবং দাড়িটাকে কিন্তু ট্রিম করবে। এটা কিন্তু তোমাদেরকে এরকমভাবে ঢুকতে হবে যেমনটা লেখাই রয়েছে এরকমভাবে। এবং মেয়েদের ক্ষেত্রে সাদা মাটা শাড়ি কিন্তু পরতে হবে হালকা রঙের, এবং বা সালোয়ার কামিজও কিন্তু পরা যেতে পারে। বেশি ডিজাইন করা শাড়ি কিন্তু পরলে হবে না, চুল পরিপাটি করে বাঁধা থাকতে হবে, কম মেকআপ এবং সিম্পল লুক। তবে অবশ্যই এখানে কিন্তু বেশি পারফিউম বা গয়না কিন্তু পরা যাবে না, বেশি পারফিউম কিন্তু গায়ে দেওয়া যাবে না এবং বেশি রঙিন বা ফ্যাশন পোশাক কিন্তু পরা যাবে না। যেমনটা বললাম সেরকমভাবে কিন্তু তোমরা ড্রেস কোডটা পরে ঢুকবে। তারপরে সাক্ষাৎকারে সঠিক বসার ভঙ্গিটা তোমরা দেখে নাও, ছবিতে যা যা দেওয়া রয়েছে ঠিক সেইভাবে তোমরা বসবে। যখন তোমরা চেয়ারে বসবে এরকমভাবে সোজা হয়ে কিন্তু তোমরা বসবে চেয়ারে, ঠিক যেমনভাবে রয়েছে এরকমভাবে সোজা হয়ে বসবে এবং কাঁধটাকে রিল্যাক্স করতে হবে। যেমনভাবে রিল্যাক্সভাবে বসা রয়েছে কাঁধটাকে কিন্তু এরকমভাবে রিল্যাক্স রাখতে হবে এবং পা মাটিতে সোজা রাখতে হবে। যেমনটা তোমরা ছবিতে দেখছো এরকমভাবে পাটাকে কিন্তু সোজা রাখবে, ক্রস না করাই ভালো। এইভাবে তোমরা সোজা করে রাখবে এবং হাত কিন্তু হাঁটুর উপরে এইভাবে রাখবে বা টেবিলে স্বাভাবিকভাবে এইভাবেও রাখতে পারো। তো আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু করবে না, এই যেটা দেওয়া রয়েছে আমি তোমাদেরকে প্রেফার করব হাঁটুর উপরে হাতটাকে এইভাবেই রাখবে। এটাই কিন্তু সবথেকে বেস্ট অ্যান্ড পোলাইটলিভাবে কিন্তু তোমরা এইভাবেই রাখবে, এটাই কিন্তু সবথেকে বেস্ট। বেশি নড়াচড়া করবে না বা হাতটা নাড়ানো কিন্তু বেশি করা যাবে না, বুঝতে পেরেছো? এরকমভাবে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ারের সামনে বসতে হবে। তারপরে যখন জিজ্ঞাসা করবে ইন্টারভিউয়ার যে নিজের সম্পর্কে কিছু বলুন, তখন কিন্তু পরিষ্কারভাবে যেমনটা লেখা রয়েছে তোমরা পজ করে দেখে নাও, এরকমভাবে কিন্তু তোমরা বলবে, বুঝতে পেরেছো? এরকমভাবে কিন্তু তোমরা বলবে। তো আমার নাম এরা বলবে, আমি এই জেলা থেকে এসেছি, আমার কোয়ালিফিকেশান, এই যেমনভাবে লেখা রয়েছে এরকমভাবে তোমরা বলবে। তারপরে যদি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে যে উচ্চশিক্ষিত হয়েও কেন গ্রুপ ডির চাকরি করতে চান, তখন তোমাদের উত্তর এটাই হওয়া উচিত যেমনটা লেখা রয়েছে দেখে নাও। তখন বলবে চাকরির ক্ষেত্রে আমি দায়িত্ব বা স্থায়িত্বকে বেশি গুরুত্ব দিই। গ্রুপ ডি পদটি একটা সম্মানজনক সরকারি চাকরি যেখানে নিয়মিত কাজের সুযোগ ও নিরাপত্তা রয়েছে। আমি আমার শিক্ষাকে কাজে লাগিয়ে
দায়িত্বের সাথে কাজ করতে চাই এবং প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখতে চাই। ভবিষ্যতে নিজের দক্ষতা অনুযায়ী আরও ভালো করার চেষ্টা করব। এরকম উত্তর হবে। তারপরে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যদি কোনো শিক্ষক আপনাকে ব্যক্তিগত কাজের জন্য বাইরে পাঠান আপনি কি করবেন, তখন তোমার উত্তরটা এরকমই হবে যে স্যার বা ম্যাম আমি সবসময় অফিসের নিয়ম ও দায়িত্বকে প্রাধান্য দিই। যদি কাজটি অফিসিয়াল হয় তাহলে অবশ্যই দায়িত্বের সাথে পালন করব, কিন্তু যদি ব্যক্তিগত কাজ হয় তাহলে ভদ্রভাবে জানাবো যে অফিসের নিয়ম অনুযায়ী ব্যক্তিগত কাজ করা ঠিক নয়। প্রয়োজনে আমি যে উচ্চপদস্থ যে কর্তৃপক্ষ তাদের নির্দেশ নেব। এরকমটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এরকমভাবে কিন্তু তোমরা বলবে যদি এরকম টাইপসের কোয়েশ্চেন ইন্টারভিউয়ার তোমাদেরকে করে। এছাড়া যদি বলে যে স্কুলের করিডোরে কোনো ছাত্রকে কাঁদতে দেখলে আপনি কি করবেন, তখন তোমাদের উত্তরটা ঠিক এরকমই হওয়া উচিত। ছাত্রটির কাছে গিয়ে শান্তভাবে কারণ জানার চেষ্টা করব, তাকে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করব। এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো যাতে দ্রুত সমাধান করা যায়। এরকমভাবেই উত্তর দেবে, পোলাইটলিভাবে কিন্তু এরকমটা উত্তর দেবে। বুঝতে পেরেছ? এটা কিন্তু একটা ভালো ইমপ্রেশন, সহানুভূতি ও দায়িত্ববোধের কিন্তু ইমপ্রেশন তৈরি করে যদি তুমি এরকমভাবে বলো। এছাড়া দেখে নাও যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে গ্রুপ ডি কর্মীর 5টা প্রধান কাজ কী, যদি এরকম টাইপস যদি বলে 4টে 3টে যাই বলুক না কেন তোমাদেরকে উত্তর দিতে হবে স্কুল বা অফিসের রুম, করিডোর, টয়লেট পরিষ্কার রাখা, এক বিভাগ থেকে অন্য বিভাগে ফাইল পৌঁছে দেওয়া বা ডকুমেন্ট পৌঁছে দেওয়া। এছাড়া 3 নম্বরে উচ্চ পদস্থ কর্মীদের ছোটোখাটো কাজে সাহায্য করা। এছাড়া রুম খোলা বন্ধ করা, সাধারণ নজরদারি রাখা, চিঠি, নোটিশ বা অফিসের বার্তা সঠিক জায়গায় দেওয়া। এইগুলোই কিন্তু গ্রুপ ডির কর্মীর প্রধান কাজ। তো এরকমভাবে কিন্তু তোমরা উত্তরটা দেবে। যদি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে নিজের জেলা সম্পর্কে কিছু বলুন, কিভাবে বলবে তার একটা কিন্তু এক্সাম্পল তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু দেখতে পাচ্ছ কলকাতার একটা এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে। তুমি তোমার মতো করে বলবে, ভিডিওটা পজ করে দেখে নাও। এরকমভাবে কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো এখানে কিন্তু তুমি তোমার নিজের যে জেলা রয়েছে সেই জেলা অনুযায়ী একটু চেঞ্জ করে বলবে। 3-4 লাইনেই কিন্তু তোমরা শেষটা করবে। এরকমভাবেই বলবে, তোমরা একটু পজ করে দেখে নাও। তারপরে যদি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে মিড ডে মিল সম্পর্কে আপনার ধারণা কী, তখন তোমার যে উত্তরটা হবে তখন তুমি বলবে যে স্যার বা ম্যাম মিড ডে মিল একটি সরকারি উদ্যোগ যার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। এর ফলে শিশুদের পুষ্টির উন্নতি হয়, স্কুলে উপস্থিতি বাড়ে এবং পড়াশুনোর প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এটি দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিশেষভাবে উপকারী। তো বুঝতে পেরেছ? এরকমভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা দেবে যদি মিড ডে মিল সম্পর্কে কোশ্চেন তোমাদের করে। এছাড়া এটা কিন্তু খুবই বন্ধুরা একটা কমন কোশ্চেন, এটা কিন্তু আসার চান্স 90% আমি তোমাদেরকে বলবো এই মিড ডে মিল। এছাড়া দেখে নাও যদি তোমাদেরকে বলে খালি ক্লাসরুমে পাখা বা আলো চলতে দেখলে আপনি কি করবেন, তখন তুমি বলবে সঙ্গে সঙ্গে পাখা বা আলো আমি বন্ধ করে দেব যাতে বিদ্যুৎ অপচয় না হয়, পাশাপাশি ভবিষ্যতে যেন এমন না হয় সেই বিষয়ে আমি সচেতন থাকব। এবং তারপরে দেখো যদি ইন্টারভিউর এমন কোনো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করলো যেটা তুমি জানো না, তখন তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে, তখন কিন্তু পোলাইটলিভাবে তুমি বলবে যে স্যার বা ম্যাম এই কোশ্চেনের উত্তর আমার জানা নেই। সেটা কিন্তু ভদ্রভাবে তোমরা স্বীকার করবে, মিথ্যাভাবে কিন্তু তোমরা বলতে যাবে না বা ভুলভালভাবে বলতে যাবে না। যদি ইন্টারভিউয়ার বুঝতে পারে যে তুমি মিথ্যা বলছো বা অন্য কিছুভাবে বলার চেষ্টা করছো, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। বুঝতে পেরেছো? নাম্বার কিন্তু কাটা যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। যে কোশ্চেনের উত্তর জানো না সেটা ভদ্রভাবে স্বীকার করবে যে স্যার বা ম্যাম আমি এই কোশ্চেনের উত্তরটা আমার জানা নেই। বুঝতে পেরেছো? এবারে দেখে নাও যদি ইন্টারভিউ বোর্ড তোমাদের সাথে যদি কঠোর ব্যবহার করে সেই সময় তোমরা সেই পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করবে, তখন তোমাদেরকে শান্ত ও সংযত থাকতে হবে এবং ভদ্রভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? কোনো অবস্থাতেই রূঢ় আচরণ করা যাবে না, কারণ অনেক ক্ষেত্রে ইন্টারভিউয়ার যারা রয়েছে তারা কিন্তু তোমাদেরকে এখানে পরীক্ষা করে যে তুমি এই পরিস্থিতিটা কিভাবে হ্যান্ডেল করছো। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখবে।
এবং এর সাথে সাথে যদি ইন্টারভিউয়ার তোমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনার দুর্বলতা কী, তবে সবথেকে বেস্ট যে অ্যান্সার সেটা কিন্তু তুমি দেবে এইভাবে যে আমার একটা দুর্বলতা হলো আমি নতুন কাজ শুরু করার আগে একটু বেশি সময় নিয়ে নিই যাতে কাজটি সঠিকভাবে করতে পারি, তবে আমি এখন সময় ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করছি। সবথেকে বেস্ট অ্যান্সার কিন্তু এটাই হতে পারে। তোমরা এইভাবেই উত্তর দেবে যদি এরকম ধরনের কোশ্চেন বা এরকম টাইপসের কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করে। এটার একটা কিন্তু বড় ভালো দিক রয়েছে, যেটা দুর্বলতা বললেও শেষে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখাতে হবে, যেটা তুমি এই উত্তরের মাধ্যমে দেখাবে এবং কোনো নেগেটিভ কিছু কিন্তু বলা যাবে না। বুঝতে পেরেছো? এরকমভাবে কিন্তু তোমরা উত্তরটা দেবে। এবং যদি জিজ্ঞাসা করে পরে ভালো যদি চাকরি আপনি পান তবে সেক্ষেত্রে কি চাকরি ছেড়ে দেবেন, তখন তোমাদের উত্তর হবে আমি এই চাকরিটিকে গুরুত্ব সহকারে দেখি এবং দীর্ঘমেয়াদী দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। আমার মূল লক্ষ্য হলো নিষ্ঠার সাথে কাজ করা ও অভিজ্ঞতা অর্জন করা। ভবিষ্যতে যাই হোক আমি আমার দায়িত্ব পালনে সবসময় আন্তরিক থাকব। এটা কিন্তু পোলাইটলি অ্যান্সার, যেটা তোমাদেরকে আমি দেখালাম, এরকমভাবে কিন্তু বলার চেষ্টা করবে। এটা কিন্তু খুবই কমন কোশ্চেন, এটা কিন্তু আসার সম্ভাবনা হাই রয়েছে। বুঝতে পেরেছো? এরকম কোশ্চেন কিন্তু প্রায়শই আসে, তো এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং এখানে দেখে নাও আই কন্ট্যাক্ট কতটা জরুরি এবং আই কন্ট্যাক্ট কীভাবে করবে। দেখো আই কন্ট্যাক্টটা করলে কি হয়, আত্মবিশ্বাসটা কিন্তু প্রকাশ হয় এবং বোর্ডের সাথে ভালো সংযোগ তৈরি করে এই আই কন্ট্যাক্ট। বুঝতে পেরেছো? তো কিভাবে তোমরা আই কন্ট্যাক্টটা রাখবে, কথা বলার সময় স্বাভাবিকভাবে বোর্ডের দিকে তাকাতে হবে। অর্থাৎ তোমার সামনে যদি 3 থেকে 4 জন বা 3 জন যদি ইন্টারভিউয়ার বসে থাকে তাদের দিকে কিন্তু তাকাতে হবে। অর্থাৎ একজন ইন্টারভিউয়ার যখন তোমাকে কোয়েশ্চেন করবে সেই কোয়েশ্চেনের উত্তর যখন তোমরা দেবে তখন কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউয়ার যারা তোমার সামনে বসে রয়েছে প্রত্যেকের দিকে কিন্তু তাকিয়ে তোমাদেরকে সেই উত্তরটা দিতে হবে। এরকমভাবে কিন্তু 3 থেকে 5 সেকেন্ড এই আই কন্ট্যাক্ট তোমাদেরকে রাখতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং মাঝে মধ্যে হালকা নিচে তাকিয়ে আবার উপরে তাকাতে হবে, এটা কিন্তু ন্যাচারাল ফিল দেয়। বুঝতে পেরেছো? আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো দেখো এখানে কি কি অ্যাভয়েড করতে বলেছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, নিচের দিকে তাকিয়ে কথা বলা, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো কিন্তু নেগেটিভ ফিল দেয়। বুঝতে পেরেছো? এতে কিন্তু নাম্বার কাটার কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমনভাবে বললাম তেমনভাবেই দেবে। এবং দেখো যখন তোমরা ইন্টারভিউ দিতে ঢুকবে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো কিভাবে ইন্টারভিউয়ারদের কাছে পেশ করবে। দেখো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আগে থেকে তোমরা সঠিক ফাইল বা ফোল্ডারে গুছিয়ে রাখবে। যখন ইন্টারভিউয়ার চাইবেন তখন ভদ্রভাবে তোমার যে ডকুমেন্টগুলো 2 হাতে এগিয়ে দিতে হবে এবং প্রয়োজনে সংক্ষেপে কিন্তু ব্যাখ্যাও করতে হতে পারে। তো এরকমভাবে কিন্তু তোমরা ডকুমেন্টগুলো পেশ করবে। বেশি হাসাহাসি করা কি ঠিক হবে ইন্টারভিউয়ারদের সামনে? দেখে নাও হালকা হাসি বা মৃদু হাসি রাখা ভালো, এটা কিন্তু পজিটিভ ইমপ্রেশন দেয় ইন্টারভিউয়ারের সামনে। তবে যদি বেশি জোরে হাসাহাসি করো সেটা কিন্তু ভালো না, তবে সেক্ষেত্রে কিন্তু নাম্বার কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে এখানেই করতে হবে। এবার তারপরে দেখে নাও যখন তোমাদের পুরো ইন্টারভিউটা শেষ হবে তারপরে ইন্টারভিউয়ের শেষে তোমরা কিভাবে রুম থেকে বাইরে বেরোবে। দেখো যখন তোমাদের শেষ হবে ইন্টারভিউটা তখন তোমরা স্যার বা ম্যাম বলে ইন্টারভিউ শেষে কিন্তু তোমরা স্যার বা ম্যাম বলে থ্যাংক ইউ জানাবে বা ধন্যবাদ জানাবে। তারপরে ধীরে ধীরে চেয়ার থেকে তোমরা উঠবে এবং আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যাবে এবং ইন্টারভিউয়ারদের অনুমতি নিয়ে তোমরা বের হবে এবং দরজাটাকে আস্তে করে কিন্তু বন্ধ করবে। জোরে দরজা বন্ধ করতে যাবে না, তাড়াহুড়ো করে আস্তে আস্তে বন্ধ করবে। এভাবেই কিন্তু তোমরা বেরোবে। তারপরে দেখে নাও এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে 5-এর মধ্যে 5 পাওয়ার আসল রহস্য কী। এবারে কিন্তু তোমাদের ইন্টারভিউ 5 নম্বরের উপরে কিন্তু ইন্টারভিউটা হবে, তোমরা সবাই জানো। এখানে কিন্তু তোমাদের আত্মবিশ্বাস প্লাস ভদ্রতা বজায় রাখতে হবে, পরিষ্কার ও সংক্ষিপ্ত উত্তর, সঠিক বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো তোমাদেরকে আগে আমি বললাম, সততা ও পজিটিভ অ্যাটিটিউড যেটা আমি তোমাদেরকে বললাম। যে কোশ্চেনের উত্তর তুমি জানো না সেটা বলতে যেও না, যেটা জানো সেটাই বলবে। যদি না জানো সেটা কিন্তু তোমরা ভদ্রভাবে বলবে যে
স্যার বা ম্যাম আমি এই প্রশ্নের উত্তর জানি না। এটা কিন্তু পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে ইন্টারভিউয়ারের সামনে, বুঝতে পেরেছো? এবং নিয়ম মেনে চলা, যেভাবে চেয়ারে বসতে বললাম, যেভাবে বেরোতে হবে, ঢুকতে হবে, যেগুলো তোমাদেরকে বললাম সেইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছো? এবারে দেখে নাও, আমি একটা কুইক সামারি টেবিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি WBSSC গ্রুপ ডির ইন্টারভিউয়ের জন্য। তো এখানে কিন্তু রুমের এন্ট্রিটা তোমাদেরকে আমি বললাম কিভাবে ঢুকতে হবে। ড্রেস কোড কিন্তু ক্লিন, সিম্পল, নর্মাল, ফর্মাল এরকম কিন্তু হতে হবে, বুঝতে পেরেছো? সিটিং পোস্টারটা যেভাবে দেখিয়েছি সেইভাবে তোমরা বসবে। আই কন্ট্যাক্ট রাখতে হবে, যেটা একটু আগেই বললাম। সেলফ ইন্ট্রোডাকশান, যেটা তোমাদেরকে বললাম, সেই সেলফ ইন্ট্রোডাকশানটা তোমরা বলবে। আননোন অ্যান্সার, যেটা তুমি জানো না সেটা কিন্তু ভদ্রভাবে বলবে যে জানি না। মিথ্যাভাবে বলতে যাবে না, পোলাইটলিভাবে বলবে, ভদ্রভাবে, যে আমি জানি না। বিহেভিয়ারটা কিন্তু তোমাদেরকে ঠিক রাখতে হবে, ডকুমেন্ট যেভাবে বললাম সেইভাবে রাখতে হবে। এবং স্মাইল, মৃদু হাসিটা কিন্তু তোমাদেরকে বজায় রাখতে হবে, বুঝতে পেরেছো? শর্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা। তো দেখো কত নাম্বারে তোমরা এবারে গ্রুপ ডির ইন্টারভিউতে ডাক পেতে পারো আমি তোমাদেরকে বলে দিই। তোমরা সবাই জানো 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু অনেকের চাকরি বাতিল হয়ে গেছিলো, পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছিলো। ফলে সেই সমস্ত এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে কিন্তু এবারে 5 নম্বর দেওয়া হচ্ছে। তাদের সাথেই কিন্তু এবারে তোমাদের ইন্টারভিউয়ে বসতে হবে। ফলে তোমাদেরকে 40-এর মধ্যে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, এখানে কিন্তু 36 থেকে 38 কিন্তু অবশ্যই তোমাদেরকে পেতেই হবে। 36 তো মিনিমাম তোমাদেরকে পেতেই হবে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুল ইন্টারভিউয়ের যে গাইড। এইভাবে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ রুমের ঢোকা থেকে বেরোনো পর্যন্ত এরকমভাবে তোমাদেরকে করতে হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সাথে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।